নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বিপুল কুমার পণ্ডিত, সহকারী শিক্ষক, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে তোমাদেরকে চলতরিৎ নিয়ে স্যার আলোচনা করেছিলেন। আজ আমি একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের যে দশম অধ্যায়ের যে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি হও এখন এবং ক্লাসগুলো উপভোগ করো। চলো আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে বন্ধু, তাহলে আমরা আজ আলোচনা করব হলো স্থির তড়িৎ। তার আগে এই তড়িৎ জিনিসটা কি, যেগুলো তোমরা ধারণা অবশ্য ইতিমধ্যে পেয়েছ। তড়িৎ, চলতড়িৎটা হলো তোমার কি ইলেকট্রনের প্রবাহ, আর স্থির তড়িৎ তড়িতের যাইতে হলে আমাদের আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হবে, তা হলো তোমার কি চার্জ, বা বাংলায় তাকে বলা হয় আদান। তাহলে চার্জ বা আদান কি? চার্জ বা আদান হলো পদার্থের যে মৌলিক কণিকা আছে। আমরা জানি পদার্থকে বাংলে বিভিন্ন ধরনের কণা পাওয়া যায়। কোনো একটা পদার্থকে বাংলে তুমি কি পাবা? ইলেকট্রন পাবা, প্রোটন পাবা, নিউট্রন পাবা, তারপরে আরও অনেক কণা পাবা, যেগুলোকে আর ভাঙা যায় না। এগুলোকে বলা হয় তোমার কি মৌলিক কণিকা। ওই মৌলিক কণিকা সমূহের আমরা জানি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটি হলো কি স্থায়ী মৌলিক কণিকা। তাহলে এই মৌলিক কণিকা সমূহের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম, তাহলে কোনো পদার্থের মৌলিক কণিকা সমূহের যে বৈশিষ্ট্যমূলক ধর্মটা কি বলা হয় তোমার কি চার্জ বা আদান। আমরা জানি কি ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন, এই তিন ধরনের স্থায়ী মৌলিক কণিকা বিদ্যমান। এই নিউট্রন আমরা জানি চার্জ নিরপেক্ষ, নিউট্রনের চার্জ নাই, এটা লিখলাম 0। প্রোটন এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটা +1, এবং কি ইলেকট্রন এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এই জন্য আমরা এটাকে লিখতে পারি -1। আর একটি জিনিস আমরা জানি যে কোনো পদার্থ যখন নিরপেক্ষ হয়, নিরপেক্ষ পদার্থ বলতে আমরা কি বুঝি? মনে করো কোনো একটা পদার্থে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান। যে পদার্থ সমূহ তোমার কি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান, বিষয়টা কেমন? যে প্রোটনকে যদি আমরা প্লাস দ্বারা লিখি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। তার মানে দেখো, ধরো এইটা একটা পদার্থ, তাহলে এই জায়গায় তোমার কি আছে যে যতগুলো প্রোটন এবং প্লাসগুলো হলো তোমার কি প্রোটন সংখ্যা। প্লাস হলো দ্বারা আমরা কি বোঝাই? প্রোটন, এবং মাইনাস দ্বারা আমরা কি ইলেকট্রন বললাম। তাহলে এনে তোমার কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি প্রোটন আছে এবং 12টি নিউট্রন আছে। তাহলে যে সকল পদার্থে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, তাদেরকে আমরা কি বলি? নিরপেক্ষ পদার্থ। এখন প্রোটন স্থানান্তর করা যায় না, আমরা জানি প্রোটন থাকে পরমাণুর কেন্দ্রে, আর ইলেকট্রনটা কি হয়? স্থানান্তরিত হয়। এখন কোনো পদার্থে যদি কি হয় ইলেকট্রনের পরিমাণ বেশি হয়ে যায়, অথবা কোনো একটা পদার্থে যদি কি হয় ইলেকট্রনের পরিমাণ হ্রাস পায়। মনে করো আমরা জানি দুই হাতে যদি আমরা কি করি, একটু হাতে এবং ঘর্ষণ করি, তাহলে কি হবে? যদি এক হাতে ময়লা থাকে তাহলে কি হয়? এই ঘর্ষণের জন্য তোমার ওই হাতের ময়লা উঠে পড়ে। ঠিক এরকম দুইটা পদার্থ নিয়ে মনে করো এই আমার মার্কার এবং ডাস্টার, এটা যদি আমরা কি করি, এটাকে ওই একটার সাথে আরেকটায় ঘষি, তাহলে কী হবে? একটা থেকে ইলেকট্রন অন্যটাতে যাবে। তাহলে এই প্রক্রিয়া হইতে পারে। আরও বিভিন্ন প্রক্রিয়ায় যদি কী করা যায়, মনে করো এই পদার্থে আমরা কী করলাম, ইলেকট্রন বৃদ্ধি করলাম, তাহলে সেটা কী হয়ে যাবে? চার্জিত হবে। আর যদি মনে করো ইলেকট্রন আমি কী করলাম, এই জায়গা থেকে আমরা সরাই নিলাম, তাহলে সেটা বস্তুটা কী হয়ে যাবে? ধনাত্মক চার্জ। আবার যদি ইলেকট্রন বৃদ্ধি করি তখন কী হয়ে যাবে? ঋণাত্মক চার্জ। তাহলে তোমরা
ইতিমধ্যে তাহলে কি চার্জ বা আদানের ধারণা পাইছো। চার্জ হলো ইংরেজি শব্দ, আদান হলো তোমার কি বাংলা শব্দ। তাহলে আমরা যদি বলা হয় চার্জের সংজ্ঞা, তাহলে আমরা কি লিখব যে কোনো পদার্থের মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় তোমার চার্জ বা আদান। ঠিক আছে, তাহলে কোনো নিরপেক্ষ বস্তু আহিত হওয়ার, কোনো একটা নিরপেক্ষ বস্তু মনে করো চার্জিত হলো, হ্যাঁ, বা আয়নিত হলো, হ্যাঁ, তাহলে এই চার্জিত হওয়াকে বলা হয় তোমার কি আয়নিত হওয়া। মনে করো নিরপেক্ষ বস্তু, আমি যে আগেই বললাম যে পদার্থতে তোমার কি আছে, যে এনে তোমার ধরো 12টি প্রোটন আছে এবং কি আছে, আগে যা দেখাইছিলাম 12টি তোমার কি আছে নিউট্রন আছে, এবং এখানে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান। এটা নিরপেক্ষ বস্তু, এটা কি বস্তু না, আহিত বস্তু না। এখন যদি মনে করো কি আছে, এখানে যদি ওই প্রোটন অপেক্ষা ইলেকট্রন, নিউট্রন না তো ইলেকট্রন, প্রোটন অপেক্ষা ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়, তবে বস্তুটা কি আহিত হয়। অথবা যদি মনে করো এই জায়গা থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, তাহলেও কি বস্তুটা আহিত হয়। যদি মনে করো ইলেকট্রন যদি কি হয় বেশি হয়ে যায়, ইলেকট্রন যদি বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা আমরা ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক, তাহলে আমরা বলবো যে বস্তুটা ঋণাত্মক আদনে আহিত হলো বা চার্জিত হলো। এখন যদি মনে করো ইলেকট্রন আমরা সরিয়ে নিই, তাহলে ইলেকট্রনের এই জায়গায় ঘাটতি হলো। তার মানে কি প্রোটন বেশি এবং ইলেকট্রন কম। প্রোটনের চার্জ যেহেতু ধনাত্মক, তাহলে বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে এই কোনো একটা বস্তু থেকে বা দুইটি বস্তুকে ঘর্ষণের ফলে কি হয়, এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। ইলেকট্রন স্থানান্তরিত হলেই তোমার কি হয়, বস্তু আয়নিত হয়। তার মানে ঘর্ষণের সাহায্যে বস্তুকে কি করা যায়, ঘর্ষণের সাহায্যে কি করা যায়, আদান সৃষ্টি করা যায়। আদান সৃষ্টি করা যায় ঘর্ষণের সাহায্যে। যেমন মনে করো কালদণ্ড তুমি নিলাম, কালদণ্ডকে তুমি কি করলা, সিল্ক দ্বারা ঘষলা। কালদণ্ডকে যদি তুমি কি করো, সিল্ক দ্বারা ঘষো, তাহলে এই কালদণ্ড তোমার কি হয়ে যাবে, কালদণ্ড পরিণত হয়ে যাবে তোমার কি ধনাত্মক আয়ন, কারণ ইলেকট্রন সিল্কে চলে যাবে, আর সিল্ক হয়ে যাবে তোমার কি ঋণাত্মক আয়ন, কারণ সিল্কে যখন ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাবে, তখন এটা তোমার কি হয়ে যাবে ঋণাত্মক আয়ন। আর যদি আমরা কি করি, ইবোনাইট দণ্ডকে ইবোনাইটকে যদি আমরা কি করি, ফ্লানেল দ্বারা ঘষি, তখন ইবোনাইট তোমার কি হয়ে যাবে ঋণাত্মক এবং ফ্লানেল তোমার কি হয়ে যাবে ধনাত্মক। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে কালদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে তোমার কি হয়, কালদণ্ড ধনাত্মক আদানে আহিত হয়। কালদণ্ড তোমার কি হয়ে যায়, ধনাত্মক আদান। আবার ইবোনাইটকে যদি আমরা কি করি, ইবোনাইট দণ্ডকে আমরা যদি ফ্লানেল দ্বারা ঘষি, তাহলে এটা কি হয়ে যায়, ইবোনাইট দণ্ড ঋণাত্মক আদানে আহিত হয়। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে ঘর্ষণের সাহায্যে আদান সৃষ্টি করা যায়। তোমাদের যে বিষয়টা জানতে হবে এবং পরীক্ষায় আসবে, তাহলে ঘর্ষণের সাহায্যে কি করা যায়, বস্তুকে চার্জিত করা যায়। মনে করো কালদণ্ডকে আমরা কি করব, যদি ওই সিল্ক দ্বারা একটু ঘষি, তাহলে কী হবে, কালদণ্ডটা ধনাত্মক আদানে আহিত হবে। এবং যদি আমরা ইবোনাইটকে যদি আমরা কি করি, ফ্লানেল দ্বারা ঘষি, তাহলে কী হবে, ইবোনাইট দণ্ড ঋণাত্মক আদানে আহিত হবে। আচ্ছা, এটা হলো ঘর্ষণের সাহায্যে। আচ্ছা, স্পর্শ না করিয়ে বস্তুকে কি করা যায়, চার্জিত করা যায়। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় তোমার কি আবেশ। আবেশ প্রক্রিয়ায় বস্তুকে কি করা যায়, চার্জিত করা যায়। এখন আমরা জানব আবেশ প্রক্রিয়ায় কিভাবে কোনো একটি বস্তুকে চার্জিত করা যায়। আবেশ প্রক্রিয়াটা কি, যে স্পর্শ না করে, মনে করো দুইটি বস্তু আছে, এই একটা বস্তু, এই ধরো এই আর একটা বস্তু, তাহলে দুইটি বস্তুকে আমরা কি করব না, তাদেরকে আমরা স্পর্শ করাবো না।
স্পর্শ না করিয়ে কাছাকাছি এনে অনাহিত বস্তু, মানে কি, যে বস্তু অনাহিত বস্তু বা নিরপেক্ষ বস্তু, যে বস্তুতে তোমার কি আছে, ইলেকট্রন এবং প্রোটন সমান আছে, ইলেকট্রন এবং প্রোটন সমান আছে, ওই ধরনের বস্তু সমূহকে বলা হয় তোমার কি, নিরপেক্ষ বস্তু বা অনাহিত বস্তু। আর ওই বস্তুকে আমরা কি করব, চার্জিত করব। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা কি, যে প্রক্রিয়ায় একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর কাছাকাছি এনে, হ্যাঁ, স্পর্শ না করিয়ে, হ্যাঁ, মনে করো একটার সাথে আরেকটা বা সংস্পর্শে না নিয়ে কাছাকাছি এনে অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়াকে বলা হয় কি, আবেশ। যেমন বিষয়টা এরকম যে খুব ভালো একটা ছাত্র, তার কাছাকাছি একটা অমনোযোগী ছাত্র, সে থাইকে তার সাথে দেখে সে কী হলো, সে অমনোযোগী ছাত্রটাও আস্তে আস্তে তোমার কী হয়ে গেল, সে ওই যে মনোযোগী ছাত্রের মতো, যে ভালো ছাত্রের মতো তার আচার আচরণ শুরু হয়ে গেল, সে রেগুলার পড়াশোনা করে। হ্যাঁ, এই বিষয়টার নাম হলো তোমার কি, আবেশ প্রক্রিয়া। যে কারো কাছাকাছি গিয়ে, হ্যাঁ, মনে করো এটা এমনও হতে পারে, ঋণাত্মক আবেশও করতে পারে। যেমন মনে করো একজন ভালো লোক, হ্যাঁ, কিছু খারাপ লোকের সাথে পড়ে সে কী হয়ে গেল, খারাপ হয়ে গেলো, এটাকে আমরা বলি ঋণাত্মক আবেশ। ওকে বন্ধুরা, তাহলে আমরা আবেশ প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, যে আবেশ প্রক্রিয়ায় কিভাবে চার্জিত করা হয়। তাহলে মনে করো একটি আহিত বস্তুকে, একটি অনাহিত বস্তু কি, অনাহিত বস্তু মানে কি, যে বস্তুতে চার্জ নেই, বস্তুটি নিরপেক্ষ, মানে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কি আছে, সমান আছে, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান, ওই ধরনের বস্তুকে আমরা কি বলি, অনাহিত বস্তু। অনাহিত বস্তুকে যদি আহিত বস্তুর কাছাকাছি এনে, হ্যাঁ, স্পর্শ না করিয়ে যদি তাকে আহিত করা যায়, এটাকে বলা হয় তোমার কি, আবেশ প্রক্রিয়ায় আহিতকরণ। আবেশ প্রক্রিয়ায় আমরা নিরপেক্ষ বস্তুকে কি করতে পারি, ধনাত্মক আদানে আহিত করতে পারি আমাদের ইচ্ছা মতো। মনে করি যে এই যে দেখো, এই ডাস্টার, এটা একটা বস্তু, এই বস্তুটা তোমার নিরপেক্ষ বস্তু বা অনাহিত বস্তু। তাহলে এই অনাহিত বস্তুকে আমি ইচ্ছা করলে কি করতে পারবো, ধনাত্মক আদানে আহিত করতে পারবো, আমার ইচ্ছায় আমি সেটাকে কি করতে পারবো, ঋণাত্মক আদানে আহিত করতে পারবো। তাহলে সেই কাজটা আমরা কিভাবে করব, আমরা একটু দেখে নিই। ঠিক আছে বন্ধুরা, একটু দেখে নাও। আবেশ প্রক্রিয়া আমরা পড়লাম। তাহলে আবেশ প্রক্রিয়ায় কোনো বস্তুকে ধনাত্মক আদানে আহিত করুন। ধাপগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। তাহলে আমরা কি করব, আবেশ প্রক্রিয়ায় কোনো একটা বস্তুকে, বস্তুটা ধরো এটা কি, অনাহিত বস্তু, এটা আমরা উল্লেখ করে দিই। আবেশ প্রক্রিয়ায় কোনো অনাহিত বস্তুকে ধনাত্মক আদানে আহিত করব। তাহলে ধনাত্মক আদানে যেহেতু আহিত করব, তাহলে সেটার বিপরীত আদানে আহিত কোনো একটা বস্তু লাগবে। তার মানে আহিত, মনে করো এই বস্তুটা হলো তোমার কি, অনাহিত, এই বস্তুটা অনাহিত, তার মানে এইটাতে কি আছে, এটাতে তোমার কি আছে, ধনাত্মক চার্জ এবং তোমার কি, ঋণাত্মক চার্জ সমান সমান। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান। তাইলে এই জন্য এই বস্তুটি হলো তোমার কি, একটি অনাহিত বস্তু বা নিরপেক্ষ বস্তু। তাহলে এই বস্তুটাকে আমরা কি করব, ধনাত্মক আদানে আহিত করব। তাহলে ধনাত্মক আদানে কোনো অনাহিত বস্তুকে আহিত করতে হলে ওই বস্তুটিকে তোমার কি করতে হবে, একটি ঋণাত্মক আদানে আহিত বস্তুর কাছে নিয়ে যেতে হবে। আমরা জানি ইবোনাইটকে যদি আমরা ফ্লানেল দ্বারা ঘষি, মনে করো ইবোনাইটের একটা দণ্ড, এটা থেকে যদি আমরা কি করি, এই যে আগে যা পড়াইতাম তা এখন কাজে লাগতেছে, ইবোনাইট দণ্ডকে যদি আমরা ফ্লানেল দ্বারা ঘষি, তাহলে ইবোনাইট দণ্ড ঋণাত্মক আদানে আহিত হবে। তাহলে কি হবে, ঋণাত্মক, মনে করো এটা ইবোনাইট দণ্ড, সেটা তোমার কি আদানে আহিত করা, ঋণাত্মক আদানে আহিত করা। এই প্রথমে সে কি ছিল, নিরপেক্ষ বস্তু। ধরো এটা ধাপ 1, নিরপেক্ষ বস্তু আছে।
আমরা ধাপ 2-তে আসি। তাকে আমরা কি করলাম, একটা ইবোনাইট দণ্ডকে ফ্লানেল দ্বারা ঘষলাম, ইবোনাইট দণ্ডটা ঋণাত্মক আধানে আহিত হলো। সেই ঋণাত্মক আধানে আহিত বস্তুর কাছে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তাহলে এই যে দেখো ইলেকট্রনগুলো, এইনের ইলেকট্রনগুলোকে কি করবে, বিকর্ষণ করবে। ইলেকট্রনগুলোকে যদি আমরা বিকর্ষণ করে তাহলে এই জায়গায় ইলেকট্রন এবং প্রোটনের যে বন্ধন জোড় আছে এই বন্ধনটা ভেঙে যাবে, কারণ তারা কি করবে, এই ইলেকট্রনগুলোকে ওইদিকে তাড়িয়ে দেবে এবং প্রোটন সমূহ কী হবে, আকৃষ্ট হবে। ধরো এই জায়গায় প্রোটন ছিল, ইলেকট্রনগুলো এদিকে চলে গেল, ইলেকট্রনগুলো কী হলো, ওইদিকে চলে গেল। কেন এটা হলো, কারণ সে ঋণাত্মক আধানে আহিত বস্তুর কাছে গেল। তাহলে ঋণাত্মক আধানে আহিত বস্তুর প্রভাবে, মানে এই ইলেকট্রনের প্রভাবে এই ইলেকট্রনগুলো কি করবে, তার বন্ধনটা ছিন্ন করে দূরে সরে যাবে, তার বিপরীত দিকে চলে যাবে। এখন আমরা তৃতীয় ধাপে যদি আর একটি কাজ করি, কি কাজ করব, নিচে কি দেখা যাচ্ছে, আমি একটু দেখিনি। তৃতীয় ধাপে আমরা আরেকটি কাজ করব, সেই কাজটি হলো তারা কি অবস্থায় আছে, প্রোটনের অবস্থা, প্রোটন আমরা জানি প্রোটনের স্থান পরিবর্তন হয় না, এই অবস্থায় আছে। এখন আমরা জানি ভূমি হলো তোমার কি, ইলেকট্রনের আধার। হ্যাঁ, এটা সমুদ্র থেকে যেমন এক ব্যাগ পানি অপসারণ করলে বা পানি নিলে ওই পানির কোনো পরিবর্তন হয় না, ঠিক পৃথিবী এমনই ইলেকট্রন। এই পৃথিবী থেকে তোমার কিছু ইলেকট্রন যদি অপসারণ করি অথবা কিছু ইলেকট্রন দিই, পৃথিবীর আধানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য পৃথিবীর বিভব শূন্য ধরা হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে জিনিসগুলো জানবে। আমরা যদি কি করি, গ্রাউন্ডেড করি, মানে ভূসংযোগ দিই, এই বস্তুটার সাথে ভূসংযোগ দিই, তখন এই ইলেকট্রনগুলো মনের দুঃখে, যেহেতু তাদের বন্ধন ছিল, বন্ধন ভেঙে গেল, তাদের সংসার ভেঙে গেল, সে মনের দুঃখে কি করবে, পৃথিবীতে, মাটিতে চলে আসবে। এই পরিবাহী তার দ্বারা কি হবে, মাটিতে চলে যাবে। তাহলে ধাপ 4-এ আমার কি ঘটনা ঘটবে, ইলেকট্রনগুলো মাটিতে চলে আসলো, ইলেকট্রনগুলো যখন মাটিতে চলে আসলো তখন কি, তার এই অবস্থা, সেটা কি গ্রাউন্ডেড করা আছে, ইলেকট্রনগুলো মাটিতে চলে আসলো। মাটিতে চলে আসার পরে যদি আমরা কি করি, ভূসংযোগটাকে আমরা বিচ্ছিন্ন করে দিই। দেখো বন্ধুরা, যদি আমরা কি করি, ভূসংযোগ বিচ্ছিন্ন করে দিই, তাহলে কি ঘটনা ঘটতেছে, মাটি থেকে ইলেকট্রন এদিকে আসতে পারতেছে না, আবার এই জায়গা থেকে ইলেকট্রন আর যেতে পারছে না। এরপর যদি আমরা কি করি, দেখো ভূসংযোগ বিচ্ছিন্ন করলাম, ভূসংযোগ বিচ্ছিন্ন করলে মাটি থেকে ইলেকট্রন বস্তুতে প্রবেশ করতে পারবে না, আবার বস্তু থেকে ইলেকট্রন মাটিতেও প্রবেশ করতে পারবে না, আমরা ভূসংযোগ বিচ্ছিন্ন করে দিলাম। এখন যদি ওই বস্তুটির কাছাকাছি কি ছিল, ইবোনাইট দণ্ড ছিল, ইবোনাইট দণ্ডটিকেও যদি আমরা সরিয়ে নিয়ে যাই, তখন কি হবে, ওই বস্তুটা এই আকার ধারণ করবে। মানে কি, বস্তুতে প্রোটন আছে মুক্ত, কিন্তু ইলেকট্রন নেই। যেহেতু বস্তুটিতে প্রোটন সংখ্যা বেশি হয়ে গেল, ইলেকট্রন সংখ্যা কম হয়ে গেল, তার মানে কি, এই বস্তুটি কি হলো, ধনাত্মক আধানে আহিত হলো। তার মানে আমাদের কাজের পূর্বে কি ছিল, এখানে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান ছিল, মানে বস্তুটা অনাহিত ছিল। আমরা যে এই প্রক্রিয়াটা চালাইলাম তখন কি ঘটনা ঘটলো, বস্তুতে ইলেকট্রনের সংখ্যা হ্রাস পেল, বস্তুতে কি হলো, ইলেকট্রনের সংখ্যা হ্রাস পেল এবং প্রোটনের সংখ্যা বৃদ্ধি পেল। তাহলে এই প্রোটনের সংখ্যা যে বৃদ্ধি পেল, এটা কি আমরা কি বলবো, বস্তুটি ধনাত্মক আধানে আহিত হলো। তার মানেটা কি, যে আবেশ প্রক্রিয়ায় কোনো একটা বস্তুকে আমরা কি, অনাহিত বস্তুকে
আবেশ প্রক্রিয়ায় কোনো অনাহিত বস্তুকে আমরা কি করলাম, ধনাত্মক আদানে আহিত করলাম। বন্ধুরা প্রক্রিয়াটা তোমরা আবার দেখে নাও। প্রথমে আমরা কি করলাম, একটা অনাহিত বস্তু নিলাম, মানে নিরপেক্ষ বস্তু নিলাম। নিরপেক্ষ বস্তুটাকে ধনাত্মক আদানে আহিত করব, আমরা যে আদানে আহিত করব তার ঋণাত্মক আদানে আহিত কোনো একটা বস্তুকে তার সংস্পর্শে আনতে হবে, বস্তুর সংস্পর্শে আনতে হবে। যেহেতু এটা ধনাত্মক আদানে আহিত করতে যাব, এই জন্য কী করবো, ঋণাত্মক আদানা। তাহলে আমরা জানি ঋণাত্মক আদানে আহিত বস্তু কোথায় পাওয়া যায়। যদি ইবোনাইট দণ্ডকে আমরা ফ্লানেল দ্বারা কষি তাহলে আমরা কি পাই, ওই ঋণাত্মক আদানে আহিত বস্তু আমরা পাই। তাহলে এই যে ঋণাত্মক আদানে আহিত বস্তু পাইলাম, কি করলাম, ইবোনাইট দণ্ডকে আমরা ফ্লানেল দ্বারা একটু গৈসে নিলাম। তাহলে ফ্লানেল দ্বারা গৈসে নিলাম, এই হইল। এখন এই হলো ঋণাত্মক আদানে আহিত বস্তু। তাহলে আমরা জানি কি, সমধর্মী চার্জ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। এই ইলেকট্রনগুলোর জন্য এই জায়গায় তোমার ইলেকট্রন যে বন্ধ জুড়ছিল এরা কী হবে, বিকর্ষিত হবে। তারপরে যদি বস্তুর সাথে আমরা কি করি, ভূসংযোগ দেই, ভূসংযোগ দিলে কি হবে, এই মুক্ত ইলেকট্রনগুলো মাটিতে চলে যাবে। এখন আবার যদি আমরা কি ঘটনা ঘটাই, যদি এখন ভূসংযোগ বিচ্ছিন্ন করি তাহলে ইলেকট্রন আর পুনরায় ফিরতে পারবে না, এবং এই জায়গায় বস্তু থেকেও ইলেকট্রন আর ভূমিতে যেতে পারবে না, কারণ সংযোগ সেখানে বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগ যেহেতু বিচ্ছিন্ন হয়েছে, তারপরে যদি এই যে যার জন্য তার ইলেকট্রন প্রোটন বন্ধনগুলো ভেঙে গিয়েছিল তাকে যদি আমরা সরিয়ে নিই, অর্থাৎ ইবোনাইট দণ্ডটাকে, ঋণাত্মক আদানে আহিত যে ইবোনাইট দণ্ড তাকে যদি সরিয়ে নিই, তাহলে তাদের এই বস্তুর ভিতরে ইলেকট্রন আর প্রবেশ করতে পারতেছে না। তার মানে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হলো। ইলেকট্রনের ঘাটতি হলো, ওই বস্তুটি কী হলো, ঋণাত্মক আদানে আহিত, বস্তুটি কী হলো, ধনাত্মক আদানে আহিত হলো। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে একটি আহিত বস্তু, অনাহিত বস্তুকে ঋণাত্মক আদানে আহিত করা যায়। ঠিক একইভাবে আমরা এখন দেখব কিভাবে কোনো একটি বস্তুকে ঋণাত্মক আদানে আহিত করা যায়। ধনাত্মক আদানে আহিত দেখলাম, আবেশ প্রক্রিয়ায় একটি অনাহিত বস্তুকে ঋণাত্মক আদানে আহিত করব। তার মানে আমরা কি করব, একটা নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক আদানে আহিত করতে হবে। তাহলে আমরা জানি ঋণাত্মক আদানে আহিত করার জন্য কি করতে হবে, ওই নিরপেক্ষ বস্তুটিকে ধনাত্মক আদানে আহিত বস্তুর সংস্পর্শে যাইতে হবে। আর ধনাত্মক আদানে আহিত বস্তু আমরা কোথায় পাবো, কালদণ্ডকে আমরা কি করব, কালদণ্ডকে আমরা এই সিল্ক দ্বারা করব। তাহলে কালদণ্ডকে এই একটা বস্তু পাইলাম, এই বস্তু পাইলাম, বস্তুটি তোমার কি নিরপেক্ষ বস্তু। তাহলে এই নিরপেক্ষ বস্তু তাহলে নিরপেক্ষ বস্তুটাকে আমরা কি করলাম, নিরপেক্ষ বস্তুটাকে আমরা কালদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলাম। তাহলে কালদণ্ড কি হলো, ধনাত্মক আদানে আহিত বস্তু হলো। এই ধনাত্মক আদানে বস্তুর কাছে আমরা নিয়ে গেলাম। নিয়ে গেলে তোমার কি ঘটনা ঘটবে, ইলেকট্রনগুলো কি হবে, ধরো এইটা আর আসে নাই, ধরো এছাড়া ধরো এনে আমার 1 2 3 4, হ্যাঁ সরি এটা সমান হয় নাই, 1 2 5টা হয়ে গেল, আরেকটা দিতে হবে, আমরা সমান করে দিই। এই হলো তোমার কি নিরপেক্ষ বস্তু। হ্যাঁ, তাহলে এই নিরপেক্ষ বস্তুতে ধরো এইরকম, যেহেতু আমরা ধনাত্মক চার্জিত, তাহলে কী হবে, ইলেকট্রনগুলো কী হবে, আকৃষ্ট হবে। তাহলে প্রোটনগুলো তার জায়গায় থাকবে, সেটা কী হবে, ইলেকট্রনগুলো কী হবে, ইলেকট্রনগুলো আকৃষ্ট হবে।
ইলেকট্রনগুলো এদিকে, যেমন এই জায়গায় কী ছিল 1 2 3 4 5 6, 1 2 3 4 5 ধরলাম এই হলো 6, তাহলে 6টি তোমার কি প্রোটন, আর ইলেকট্রন সময় 1 2 3 4 5 ধরো 6, এই 6টি ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন সমূহ কী করলো, ধনাত্মক আধানে আহিত বস্তুর আকর্ষণী, আমরা জানি নিরপেক্ষ এই বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কী করে, আকর্ষণ করে। তাহলে এই প্রোটন দ্বারা ইলেকট্রন সমূহ আকর্ষিত হয়ে ইলেকট্রন সমূহ এদিকে আসে। তাহলে ইলেকট্রন সমূহ যখন এই তাদের বন্ধন ত্যাগ করে এই ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর কাছাকাছি এসে পড়ল, তখন যদি আমরা আগের মতো ঠিক ওই ঘটনা ঘটাই, মানে কি করি, বস্তুটিকে যদি আমরা কি করি, গ্রাউন্ডেড করি, বস্তুটিকে যদি আমরা কি করি, ধরো এরকম আছে, যদি আমরা কি করি, গ্রাউন্ডেড করি, মানে ভূসংযোগ দিই, তখন আমরা আগেই বলছি যে পৃথিবী থেকে কি হইতে পারে, ইলেকট্রন নেওয়াও যায় দেওয়াও যায়। এই তাহলে কী হবে, ইলেকট্রন এই জায়গায় বস্তুতে প্রবেশ করবে, বস্তুতে প্রবেশ করে সে কী করবে, বস্তুতে প্রবেশ করে এই প্রোটনের সাথে সে জোড় গঠন করবে। মানে এখন তার মানে কি, কোনো প্রোটন কি নাই, ফ্রি নাই, ইলেকট্রন সমূহ তাদের দ্বারা আকৃষ্ট। ইলেকট্রন সমূহ কি কালদণ্ড, যে ধনাত্মক চার্জে চার্জিত ধনাত্মক আধানে আহিত যে ওই কালদণ্ড আছে, কালদণ্ড কর্তৃক সে আকর্ষিত। এখন যদি পরবর্তী ধাপে আমরা কি করি, এই কালদণ্ড দ্বারা ওই আকৃষ্ট থাকা অবস্থায় এই কালদণ্ড দ্বারা তোমার কি আকৃষ্ট থাকা অবস্থায় যদি আমরা ভূসংযোগটাকে আমরা কি করি, বিচ্ছিন্ন করে দিই, তার মানে কি হইতে পারবে না, এই ইলেকট্রন সমূহ আর মাটিতে যাইতে পারবে না, এই তো ইলেকট্রন বেশি, মাটিতে আর সে কী করতে পারবে না, যাইতে পারবে না। তারপরে যদি আমরা কি করি, এই বস্তুটাকে আমরা যদি সরিয়ে নিই, তাহলে কি ঘটনা ঘটবে, এই বস্তুতে এই ইলেকট্রন সমূহ মুক্ত অবস্থায় থাকবে, তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না, তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। তার মানে বস্তুটিতে কী হবে, ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ ঋণাত্মক চার্জের সংখ্যা বেড়ে যাবে। এই ঋণাত্মক চার্জের সংখ্যা যে বেড়ে গেল, এই বেড়ে গেলেই কী হয়ে যাবে, বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হবে। এই প্রক্রিয়া আমরা কি করতে পারি, কোনো একটা বস্তুকে, নিরপেক্ষ বস্তুকে আমরা কি করতে পারি, ঋণাত্মক আধানে আহিত করতে পারি। বন্ধুরা বিষয়টি আবার দেখো, আমরা নিরপেক্ষ বস্তু নিলাম, নিরপেক্ষ বস্তুটাকে আমরা কি করলাম, যেহেতু ঋণাত্মক আধানে আহিত করব, আমরা ধনাত্মক বস্তুর কাছে নিয়ে গেলাম। ধনাত্মক বস্তুর কাছে যখন